হ্যালো, কি অবস্থা তোমাদের? কেমন আছো? লাইভে আসবো না বলেও চলে আসলাম। কারেন্ট ছিল না, সেজন্য ভেবেছিলাম যে লাইভে হয়তো আসতে পারবো না। সো কারেন্ট যেহেতু চলে এসেছে, তা আমরাও আমাদের লাইভে চলে আসলাম। কারণ হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন টেস্ট খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। খুব শীঘ্রই না, মানে আরো ৩-৪ মাস পর যখন হবে, তখন আমরা যে গতিতে সলভ করছি, so আমরা যদি রেগুলার সলভ না করি তাহলে তোমাদের সলভ করে আমরা কমপ্লিট করাতে পারবো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে কারেন্ট চলে গিয়েছিল, ভেবেছিলাম ক্লাস নিতে পারবো না। সো কারেন্ট যেহেতু চলে এসেছে, আমরা লাইভেও চলে এসেছি। তো আমরা আজকে এখন ২০-২৫ মিনিট আমরা হচ্ছে যে একটু সলভ করব, আমরা কিছু প্রশ্ন জানবো। তো আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলভে ছিলাম। তো আমরা হচ্ছে যে যা সলভ করছিলাম সেটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক, এবং হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20 সালে, মানে লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়েছে সেই ইয়ারের যে প্রশ্ন, সেটা আমরা হচ্ছে যে আজকে পার্ট 2 সলভ করব। পার্ট 1 এ আমরা বায়োলজির সলভ করছিলাম, বায়োলজির 4টা প্রশ্ন মাত্র আমরা পার্ট 1 এ সলভ করতে সামর্থ্য হয়েছিল আমাদের। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের পূর্ণাঙ্গ সলভটা কিন্তু 18-19 এর 3টা ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। 3টা 1 ঘন্টার ভিডিও আছে, সেখানে আমরা সবকিছু কভার করেছি। তো আজকে হচ্ছে যে আমরা স্টার্ট করে দিই। তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের একটু ট্যাগ করে দাও, কারণ অনেকেই নাইলে হয়তো লাইভ ক্লাসটা মিস করে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সকলে কেমন রয়েছো এবং তোমাদের সকলের পড়ালেখা, অ্যাডমিশন জার্নি বা এইচএসসির যে পড়ালেখা, একাডেমিক ক্যারিয়ার সবকিছু কেমন যাচ্ছে? ওকে, সো আমরা স্টার্ট করি। তো আমরা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত লাস্ট দিন সলভ করেছিলাম। আজকে আমাদের 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? সো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু মানে হচ্ছে যে আমাদের যে সেলগুলা আছে, এই সেলগুলার কিছু একটা বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে, এই সেলগুলো কিছু কিছু কোষ কখন তার ড্যামেজ হওয়া দরকার, বা কখন সে চায়, কোন পর্যন্ত সে বড় হতে চায়, তারপর চায় সে ধ্বংস হয়ে যাবে, এটা জেনেটিক্যাল নিয়ন্ত্রিত। দ্যাট মিনস আমাদের ডিএনএ এর ভেতর, আমাদের যে জেনেটিক কোড আছে, সেই জেনেটিক কোডের ভেতর এর ধ্বংসটা লিপিবদ্ধ আছে। সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে বলি প্ল্যান্ড ডেথ। এই জিনিসটাকে আমরা কি বলি? প্ল্যান্ড ডেথ। সো জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যুকে, এই যে কোষের, সো কোষের জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলি? এটা হচ্ছে যে আমাদের প্রশ্ন এসেছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে। তো অপশনের মধ্যে যদি আমরা বলি, অপশনের মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। 2 নম্বরে আমাদের রয়েছে নেক্রোসিস। তোমরা অ্যান্সার পারলে কমেন্টে অ্যান্সারটা বলে দাও। তারপর আরে ক এর পর খ হবে সাদাব, নট বি। তারপর গ নাম্বারে আমরা যেটা বলি, গ নাম্বারে আমরা বলি হচ্ছে মাইটোসিস, এবং ঘ নাম্বারে আমার যেটা বলা আছে মিওসিস বলা আছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, বা যেটাকে বলি আমরা প্ল্যান্ড ডেথ বলি। তো আমাদের একটা সেলের ডেথ 2টা কারণে হতে পারে, বা সেলের ডেথ আমরা 2 টাইপের ভাগ করি। একটাকে বলি আমরা জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, আরেকটাকে বলি হচ্ছে যে আমরা যে কোনো বিষাক্ত পদার্থ বা কোনো টক্সিক, কোনো টক্সিনের প্রভাবে আমাদের একটা সেলের মৃত্যু। সো এই 2 টাইপের মৃত্যু আমরা কোষের মধ্যে দেখতে পাই। সো এই অ্যাপোপ্টোসিস যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্যাল ডেথ। কোন একটা সেল রয়েছে, সেই সেলটা হচ্ছে যার বাঁচতে চাচ্ছে না, সে হচ্ছে যে মরে যেতে চাচ্ছে, এবং এইটা একদম হচ্ছে যে প্রিফিক্স থাকে আমাদের, একদম যখন আমাদের বডি জেনেটিক্যাল মেকআপ ঘটে, আমাদের যখন হচ্ছে জিনোম সিকোয়েন্সিং ঘটে, আমাদের যখন জিনগুলোর ক্রসিং ঘটে, ক্রোমোজোমের যখন ক্রসিং ঘটে, তখনই এটা নির্দিষ্ট থাকে যে এই সেলটা এই ফেজ পর্যন্ত যাওয়ার পর মারা যাবে। যেমন আমাদের হাতের আঙ্গুল, আমাদের হাতের আঙ্গুল কি সুন্দর দেখতে, কি কিউট কিউট হাত আমাদের, ঠিক আছে? ছোট বাচ্চাদের কি কিউট কিউট হাত। আর হাঁসের হাত যদি দেখো, হাঁসের হাত কেমন? হাঁসের হাতগুলা কি? হাঁসের হাতগুলা হচ্ছে এই আঙ্গুলে, 2 আঙ্গুলের মাঝখানে একটা চামড়া থাকে, যে চামড়া দিয়ে তারা একে অপরের সাথে যুক্ত রয়েছে। 2 আঙ্গুলের মাঝে কি রয়েছে? 2 আঙ্গুলের মাঝে চামড়া রয়েছে, যে চামড়াগুলো দিয়ে আঙ্গুলগুলো একে অপরের সাথে যুক্ত। হাঁস, মুরগি এদের ক্ষেত্রে দেখবা। কিন্তু মানুষের কি 2 আঙ্গুলের মাঝখানে চামড়া আছে? উত্তর হচ্ছে মানুষের 2 আঙ্গুলের মধ্যে চামড়া নেই। কারণ কি? কারণ এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া বা অ্যাপোপ্টোটিক মেথডে আমাদের এই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, এই সেলগুলো বিনষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের এই জিনিসগুলো নেই। সো আমাদের বডির বিভিন্ন রিমডেলিং প্রসেস, আমাদের বডির বিভিন্ন গঠন প্রসিডিউরে এই অ্যাপোপ্টোসিস বা জেনেটিক্যাল ডেথ ইজ ভেরি মাচ নেসেসারি। আর নেক্রোসিস যেটা, এই নেক্রোসিস বলতে বোঝায় কি? নেক্রোসিস বলতে বোঝায় হচ্ছে বিষাক্ত পদার্থ, যে বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ, পদার্থের প্রভাবে বা প্রভাবে, বা দেখা যায় অনেক সময় খাদ্য অভাবে আমাদের সেলের যে ডেথ হয়, সেই ডেথকে হচ্ছে আমরা কি বলি? সেই ডেথকে আমরা বলি নেক্রোসিস। তো
তো এই নেক্রোসিসও মাঝে মাঝে আমাদের ভালো, আমাদের মাঝে মাঝে কিছু নেক্রোসিস প্রসিডিউরও ভালো। যেমন আমাদের যে অন্ত্র রয়েছে, আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, আমাদের যে কিডনি রয়েছে, এরা প্রতিনিয়ত বিষাক্ত জিনিস পায়, এরা প্রতিনিয়ত বিষাক্ত জিনিস পায়। যেমন আমাদের কিডনি, আমাদের যে কিডনি রয়েছে, সেই কিডনির মধ্যে বৃক্কের যে এপিথেলিয়াম গুলো রয়েছে, আমাদের নেফ্রনের মধ্যে যে এপিথেলিয়াম গুলো রয়েছে, তারা প্রতিনিয়ত বিষাক্ত জিনিস পাচ্ছে। আমাদের অন্ত্রের মধ্যে আমরা রাস্তাঘাট থেকে খুলে বালি, ময়লা, ড্রেনের পানির ফুচকা থেকে শুরু করে সবকিছু আমরা খেয়ে ফেলি, ঠিক আছে? সো যদি অনেক ভালো ভালো ফুচকা পাওয়া যায়, ফুচকা লাভাররা আমার উপর খেপে উঠো না। সো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাই বা এই যে প্রসিডিউর গুলো আমরা দেখতে পাই, আমাদের বডি কি হচ্ছে, নানা বিষাক্ত জিনিস পাচ্ছে, নিয়মিত বিষাক্ত জিনিস পাচ্ছে, আমাদের ইন্টেস্টাইন বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল পাচ্ছে। তো এই জন্য আমাদের অন্ত্রের যে এপিথেলিয়াম রয়েছে, আমাদের বৃক্কের যে এপিথেলিয়াম আছে, তারা সবসময় কি হয়, তারা সবসময় এই বিষাক্ত পদার্থের প্রভাবে ডেথ হয়, আবার সেগুলো তৈরি হয়, ডেথ হয়, আবার সেগুলো তৈরি হয়, ডেথ হয়, আবার সেগুলো তৈরি হয়। সো এটা কিন্তু আমাদের বডির একটা ডিফেন্স মেকানিজম। যদি এমন হইতো যে এরা জাস্ট তৈরি হয়ে আছে, এদের উপর যতই বিষ দাও, যত কিছুই দাও, তার নিজেদের মধ্যে চেঞ্জ করে ফেলবে, নিজেদের জেনেটিক্যাল মেকআপ চেঞ্জ করবে, বাট তাদের কোনো ক্ষতি হবে না, তাইলে কিন্তু সেটা আমাদের বডিতে ক্যান্সারে কনভার্ট হতে পারতো, আমাদের বডির ক্ষতি বা হার্মফুল হতে পারতো। সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং চেঞ্জ হওয়া কিছুদিন পর পর, আমাদের বৃক্কের এপিথেলিয়াম লাইনিং চেঞ্জ হওয়া কিছুদিন পর পর। কারণ কি, এগুলো টক্সিক ম্যাটেরিয়াল বা টক্সিনের এক্সপোজারে এসেছে। তো বিষাক্ত পদার্থের প্রভাবে বা খাদ্য অভাবে যখন আমাদের একটা সেল ডেথ হয়, তখন সেই জিনিসটাকে আমরা বলি নেক্রোসিস। অভাবে সেল ডেথ, অভাবে আমরা কি বলি, অভাবে আমরা বলি সেল ডেথ, অভাবে আমরা কি বলি, এটাকে আমরা বলি সেল ডেথ। এই যে সেল ডেথ, এটাকে আমরা বলি নেক্রোসিস বলি। কি বলি এটাকে? নেক্রোসিস। আর মাইটোসিস আর মায়োসিস নিয়ে কিছু বলার আমি মনে করি না কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটা তোমরা সবাই ছোটবেলা থেকেই জানো। এখন মাইটোসিস আর মায়োসিস নিয়ে একটা কমন প্রশ্ন আমি তোমাকে করতে চাই, সেই প্রশ্নটা তোমরা পরীক্ষায় আসলে জানি অনেকেই ভুল করবা এবং অনেকেই ভুল করে। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে বলো, হ্যাপ্লয়েড একটা কোষ আছে, কি কোষ আছে? হ্যাপ্লয়েড একটা কোষ আছে। ধরো আমাদের একটা হ্যাপ্লয়েড কোষ আছে, যে কোষটার জেনেটিক্যাল বা এই কোষটাকে আমরা হচ্ছে ক্রোমোজোম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n দ্বারা কি কোষ বোঝাচ্ছে? হ্যাপ্লয়েড কোষ। এই যে হ্যাপ্লয়েড কোষ, এই হ্যাপ্লয়েড কোষের ভিতর কি ঘটবে? মাইটোসিস ঘটবে না মায়োসিস ঘটবে? আমাকে কমেন্টে উত্তর দাও। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, তোমরা হচ্ছে যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে উপস্থিত রয়েছো 138 স্টুডেন্টস, তারা হচ্ছে যে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও দেখতে পাবে। যে একটু শেয়ার করে দাও এখনই, হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমি তোমাদের জিজ্ঞেস করেছি এই যে আমাদের একটা হ্যাপ্লয়েড সেল রয়েছে যেটাকে আমরা বলি অ্যান, এই যে হ্যাপ্লয়েড সেল অ্যান রয়েছে, তার মধ্যে আমাদের কি ঘটতে পারে? তার মধ্যে কি আমাদের মাইটোসিস ঘটবে নাকি তার মধ্যে মিওসিস ঘটবে? তোমরা বলেছো, সবাই বলেছো তাদের ভিতর মাইটোসিস ঘটবে। ভেরি গুড, এক্সিলেন্ট, অসাধারণ। মানে কি বলবো, তোমাদের অসাধারণ উত্তর দিয়েছো সবাই, যে কি ঘটবে? মাইটোসিস ঘটবে। এই জায়গায় কিন্তু মায়োসিস ঘটবে না। মাথায় ঢুকায় ফেলা একটা জিনিস, কখনোই কোনো হ্যাপ্লয়েড সেলের ভেতর মায়োসিস ঘটে না। মায়োসিস ঘটতে গেলে কোন ধরনের সেল লাগবে? মায়োসিস ঘটতে গেলে অবশ্যই ডিপ্লয়েড সেল লাগবে। কারণ মায়োসিস মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া। ক্রোমোজোম সংখ্যা কি হওয়া? অর্ধেক হওয়া। বাট কখনোই ক্রোমোজোম সংখ্যা ফ্র্যাকশন হবে না, কখনোই ক্রোমোজোম সংখ্যা কোনো ফ্র্যাকশনাল ভ্যালুর দিকে যাবে না, বা আমাদের সহজ ভাষায় এই যে আমাদের কোনো হ্যাপ্লয়েড সেলের মধ্যে মায়োসিস ঘটবে না। মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড সেলে ঘটবে, সেই ডিপ্লয়েড সেলকে সে হ্যাপ্লয়েডে কনভার্ট করবে। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট, তোমাদের উত্তরে আমি খুবই প্লিজড। আচ্ছা, এই যে একজন মিওসিস উত্তর দিছে, তুমি হচ্ছে যে ভুল বলছো রে নীলামণি, ভুল বলছো। মিওসিস ঘটবে না রে নীলামণি, মাইটোসিস হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে মাইটোসিস মিওসিসের একটা ব্যাপার জানতে পারলাম। আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের হচ্ছে যে তাহলে 5টা প্রশ্ন আমাদের সলভ করা হয়ে গেছে। 5টার সাথে কিন্তু আমরা অনেকগুলো এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন আমরা জেনে গিয়েছি। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের নেক্সট কোশ্চেনের মধ্যে। নেক্সট কোশ্চেনের মধ্যে হচ্ছে যে আমরা কি দেখতে পাই? নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাই, আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? এখন তোমরা আমাকে কমেন্টে প্রথমে টক টক করে 4টা ডাইস্যাকারাইডের নাম বলে দাও তো। প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? এক নম্বরে যেটা হচ্ছে অপশনে দেওয়া আছে ল্যাকটোজ। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, আমরা জানি ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড। কারণ কি, ডাইস্যাকারাইডের ছন্দ আমরা মনে রাখছিলাম যে রাফে স্কুটারে করে
শুক্রবার সেল বাজারের মেলায় গেল, ঠিক আছে। আচ্ছা, আসতেছি সেই ছন্দে। তারপর খ নম্বরে বলা আছে মল্টোজ। গ নম্বরে আমাদের কি বলা আছে? গ নম্বরে আমাদের বলা রয়েছে ম্যানোজ। আর ঘ নম্বরে আমাদের কি বলা আছে? ঘ নম্বরে আমাদের বলা রয়েছে সুক্রোজ। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে আমাকে জানতে চেয়েছে যে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি। এখন খেয়াল করে দেখো, এখানে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ তিনটাই ডাইস্যাকারাইড, তিনটাই কি আমাদের ডাইস্যাকারাইড। এখানে শুধু যে ম্যানোজ রয়েছে, ম্যানোজটা কোনো ডাইস্যাকারাইড না। ম্যানোজটা কি একটা ম্যানোজটা একটা কি, ম্যানোজটা হচ্ছে একটা হেক্সোজ। ম্যানোজ কি একটা, ম্যানোজ হচ্ছে একটা হেক্সোজ। ম্যানোজ কি, ম্যানোজ হচ্ছে একটা হেক্সোজ। ম্যানোজ কি একটা, ম্যানোজ হচ্ছে আমাদের একটা হেক্সোজ। তোমরা এখন তাহলে আমাকে আগে জানাও তো যে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা বলছে এখানে। এখানে ল্যাকটোজ আছে, মল্টোজ রয়েছে, সুক্রোজ রয়েছে। ম্যানোজ তো আমাদের প্রথমেই বাদ, ম্যানোজ হচ্ছে আমাদের হেক্সোজ, একটা ডাইস্যাকারাইড হওয়ার তার প্রশ্নই আসে না। ম্যানোজ ইজ এ হেক্সোজ। তাহলে এই যে আমাদের এখানে রয়েছে, এখানে আমাদের এই সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ এই যে তিনটা রয়েছে, এই তিনটার মধ্যে কোনটা উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড? তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাতে পারো যে কোনটা ডাইস্যাকারাইড। তোমরা জানিয়েছো প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে যে আমাদের সুক্রোজ। প্রধান ডাইস্যাকারাইড কি? প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের সুক্রোজ। খেয়াল করে দেখো আমাদের ডাইস্যাকারাইড কারা কারা রয়েছে। ডাইস্যাকারাইড গুলা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি। সেই ছন্দটা কি আমাদের রাফিয়া বা রাফি দিয়ে মনে রাখো, রাফিয়া দিয়ে মনে রাখো, যা দিয়ে মনে রাখো। রাফিয়া স্কুটারে করে, রাফিয়া কিসে করে? স্কুটার, স্কুটারে করে শুক্রবার সেল বাজারের মেলায় যায়। শুক্রবার সেল বাজারের, সেল বাজারের মেলায় গেল, মেলায় গেল। এটা হচ্ছে যে আমাদের মনে রাখার ছন্দ। সো রাফিয়া দ্বারা আসে হচ্ছে র্যাফিনোস। নিচের লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। রাফিয়া দ্বারা আসে হচ্ছে র্যাফিনোস। স্কুটার দিয়ে কি আসে? স্ট্যাকিওস। স্কুটার দিয়ে আসে স্ট্যাকিওস। শুক্রবার এই যে আমাদের দুইটা রয়েছে রাফিয়া, এই রাফিয়াটা হচ্ছে আমাদের একটা 3 দিয়ে বুঝাচ্ছি ট্রাইস্যাকারাইড, স্কুটার 4 দিয়ে বুঝাচ্ছি এটা একটা টেট্রাস্যাকারাইড। রাফিয়া 3 দিয়ে বুঝাচ্ছি এটা একটা ট্রাইস্যাকারাইড, মানে তিনটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়েছে। স্কুটার, স্ট্যাকিওজ, এটা কয়টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়েছে? 4টা, এই জন্য কি বলি টেট্রাস্যাকারাইড। এবং শুক্রবার থেকে এই পর্যন্ত যা আসে সবাই আমাদের ডাইস্যাকারাইড। শুক্রবার দ্বারা কি আসে? শুক্রবার দ্বারা আসে হচ্ছে সুক্রোজ। কি আসে? সুক্রোজ আসে। সেল বাজার দিয়ে কি আসে? সেল বাজার দিয়ে আসে সেলোবায়োজ। সেল বাজার দিয়ে কি আসে? সেল বাজার দিয়ে আসে হচ্ছে সেলোবায়োজ। মেলায় দ্বারা কি আসে? মেলায় দ্বারা আসে হচ্ছে মল্টোজ। মেলায় দ্বারা কি আসে? মেলায় দ্বারা আসে হচ্ছে মল্টোজ। গেল ল দ্বারা আসে হচ্ছে কি? গেল ল দ্বারা আসে হচ্ছে ল্যাকটোজ। এই যে আমাদের এই চারটা হচ্ছে ডাইস্যাকারাইড। পরীক্ষার মধ্যে ভেরি 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 এন্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই যে আমাদের তৃতীয় অধ্যায় যে রয়েছে আমাদের, আমরা বলি যে কি হচ্ছে কি বলি, ভুলে গেছি নাম, যে বায়োকেমিস্ট্রি বলি। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি বলি। তো এই যে বায়োকেমিস্ট্রি যে চ্যাপ্টারটা রয়েছে, এই বায়োকেমিস্ট্রি অধ্যায়ের এই উদাহরণগুলা মনে রাখা অ্যাডমিশন টেস্টের জন্য কয়টা স্টার দিব আমি জানি না, আসেই এই জায়গা থেকে প্রশ্ন। তো এই যে শুক্রবার সেল বাজারে মেলায় গেল, এখন শুক্রবার দিয়ে আসে সুক্রোজ, সেল বাজার দিয়ে আসে সেলোবায়োজ, মেলায় দিয়ে আসে মল্টোজ, গেল দিয়ে আসে ল্যাকটোজ। এরা প্রত্যেকেই ডাইস্যাকারাইড, ইচ এন্ড এভরিবডি হচ্ছে ডাইস্যাকারাইড। এই যে সুক্রোজ, এই সুক্রোজটা আমাদের কি কি নিয়ে গঠিত হয়? এই সুক্রোজটা আমাদের গঠিত হয় হচ্ছে যে আলফা ডি গ্লুকোজ। সুক্রোজ গঠিত হয় কি? আলফা ডি গ্লুকোজ। সুক্রোজ গঠিত হয় আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ। নিচে লেখা হয়তো একটু দেখা যেতে সমস্যা হতে পারে, আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, এই যে দুইটা জিনিস রয়েছে, এই দুইটা জিনিস মিলে আমাদের সুক্রোজ গঠিত হয়। সেলোবায়োজ যে রয়েছে, এই সেলোবায়োজ আর মল্টোজ এই দুইটাই আমাদের গ্লুকোজ থেকে তৈরি হয়েছে। সেলোবায়োজও আমাদের গ্লুকোজ থেকে তৈরি হয়েছে, মল্টোজও আমাদের গ্লুকোজ থেকে তৈরি হয়েছে। এখন তোমরা আমাকে একটু বলো তো, সেলোবায়োজের নামের সাথে তোমরা কার নামের মিল পাও? কার নামের মিল খুঁজে পাচ্ছ তুমি সেলোবায়োজের মধ্যে? বলো তো। সেলুলোজের নামের মিল খুঁজে পাও নাকি স্টার্চের নাম মিল খুঁজে পাও? বলো সেলোবায়োজের মধ্যে। সেলোবায়োজের নামের সাথে হচ্ছে সেলোবায়োজের নামের সাথে কার নামের মিল আছে একটু বলে দাও তো। সেলুলোজের নামের মিল আছে, সেলোবায়োজের নামের সাথে সেলুলোজের নামের মিল আছে। তো আমরা জানি যে আমাদের দুইটা প্রধান পলিস্যাকারাইড, উদ্ভিদের প্রধান দুইটা পলিস্যাকারাইডের নামের মধ্যে একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সেলুলোজ। স্টার্চ নামটা বড় নাকি সেলুলোজ নামটা বড়? সেলুলোজ নামটা বড়।
সেলুলোজ নাম যেহেতু বড়, দ্যাটস ওয়াই সে হচ্ছে যে আমাদের গ্রিক ভাষার 2 নাম্বার যে ওয়ার্ড আছে বিটা, বিটা দিয়ে তৈরি হবে। সো সেলুলোজ আমাদের বিটা ডি গ্লুকোজের একটা পলিমার, আর স্টার্চ আমাদের আলফা ডি গ্লুকোজের একটা পলিমার। সো এই যে সেলুলোজ যেহেতু বিটা ডি গ্লুকোজ থাকে, এই সেলোবায়োসটা হচ্ছে সেলুলোজের আংশিক ভাঙনের ফলে তৈরি হয়, বা সেলুলোজ থেকে আমাদের এই সেলোবায়োজের তৈরি হতে পারে। সো এই যে আমাদের সেলোবায়োজ আছে, এই সেলোবায়োজ হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ। এই যে বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ মিলে আমাদের কি তৈরি হয়? তৈরি হয় কিন্তু আমাদের সেলোবায়োজ, কারণ সেলোবায়োজের সাথে ক্লোজ রিলেশনশিপ সম্পর্ক কার রয়েছে? সেলুলোজের রয়েছে। তো সেলুলোজ যেহেতু বিটা ডি গ্লুকোজের একটা পলিমার, সো সেলোবায়োজও হবে কি আমাদের বিটা ডি গ্লুকোজ হবে। মল্টোজ যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হয়। মল্টোজ কার আংশিক ভাঙনের ফলে তৈরি হয়? মল্টোজ হচ্ছে স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হয়। তো তোমরাই আমাকে কমেন্টে আবার একটু জানায় দাও তো, এই যে স্টার্চ রয়েছে, স্টার্চ কি আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজের পলিমার? স্টার্চ, এই যে আমাদের মহা গুরুত্বপূর্ণ স্টার্চ, মহা গুরুত্বপূর্ণ স্টার্চ হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়। তো এই জন্য এই মল্টোজও আমাদের কি? মল্টোজ হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ, দুইটা গ্লুকোজ মিলে হচ্ছে আমাদের মল্টোজ তৈরি। দেখো এই যে জিনিসগুলা, এদের প্রত্যেকের নাম কিন্তু ডাইস্যাকারাইড। শুক্র মানে সুক্রোজ, সেলোবায়োজ, মল্টোজ, ল্যাকটোজ সবাই ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? ডাইস্যাকারাইড মানে তারা তারা হচ্ছে দুইটা মনোস্যাকারাইডের সংযোগের ফলে, দুইটা মনোস্যাকারাইডের সংযোগের ফলে তারা সৃষ্টি হয়েছে। এই যে আমাদের ল্যাকটোজের কথা যদি বলি, এই ল্যাকটোজ থেকে আমাদের দুইটা জিনিস আসে, একটাকে বলি আমরা গ্লুকোজ। এই ল্যাকটোজ দুইটা জিনিস নিয়ে গঠিত, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এবার তোমরা আমাকে একটা হচ্ছে যে গোপন তথ্য জানায় দাও তো, যে তথ্য হচ্ছে যে অনেকে জানে না। সেই গোপন তথ্যটা হচ্ছে এই যে সুক্রোজ, এই সুক্রোজটা হচ্ছে, এই সুক্রোজটা হচ্ছে সুগার বলি আমরা, টেবিল সুগার, কারণ এটা আমরা টেবিলে রাখা চামচ দিয়ে খাই, মানে হচ্ছে এটা সবচেয়ে ওয়াইডলি অ্যাভেলেবল সুগার হচ্ছে আমাদের সুক্রোজ। এই ল্যাকটোজটা আসলে কোন জায়গার চিনি? এই ল্যাকটোজটাকে আমরা কোন জায়গার চিনি বলি বলো তো তোমরা? ল্যাকটোজটা কোন জায়গার চিনি বলে দাও, বলে দাও, কমেন্টে বলে দাও। যারা পরবর্তীতে রেকর্ডেড লাইভ করে ইউটিউব হোক ফেসবুক থেকে হোক, একদম আমাদের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে রিয়েল টাইমে, তাহলে কিন্তু তোমার পড়ালেখা ভালো হবে। নাইলে কিন্তু হচ্ছে যে শুধু লাইভ দেখে লাভ নেই, যে তোমরা রেকর্ডেড ভিডিও দেখো বা যেটাই দেখো, জাস্ট রোবটের মতো বসে থেকে লাভ নেই। জাস্ট রেসপন্স করার চেষ্টা করবা, কারণ নাইলে এখানে অনলাইনে তো টু ওয়ে কমিউনিকেশন করার খুব বেশি সুযোগ থাকছে না। বাট এই যে কমেন্ট করছো, জিনিসটা কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, এবং সকল রিসার্চে প্রমাণিত যে ওয়ান ওয়ে কমিউনিকেশন থেকে টু ওয়ে কমিউনিকেশন আমাদের মনে রাখার জন্য, পড়ালেখা মনে রাখার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ভেরি গুড। ল্যাকটোজ হচ্ছে আমাদের মিল্ক সুগার। ল্যাকটোজ কি হচ্ছে? মিল্ক সুগার। একটা গান ছিল না ছোটবেলায়, শুনতা না, যে দুধ না খেলে হবে না ভালো ছেলে? সো হচ্ছে এই যে ল্যাকটোজ, এটা হচ্ছে দুধের চিনি। এজন্য কিন্তু হচ্ছে যে দুধের যে কোম্পানিগুলো আছে তারা নামের মধ্যে ল্যাকটোজ অ্যাড করে দেয়, যে বাচ্চা শিশু খাদ্য বা শিশুদের যে মিল্ক প্রোডাক্ট, তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ল্যাকটোজেন, বা সবচেয়ে বড় কোম্পানি ল্যাকটোজেন না, মানে ওদের প্রোডাক্টের নাম ল্যাকটোজেন। তো এই যে আমরা যে হচ্ছে বাচ্চাদের যে দুধ খাওয়ায়, কৌটার দুধ, যে ল্যাকটোজেন বলে, ল্যাকটোজেন, সো সেগুলা কিন্তু এই ল্যাকটোজ থেকেই নামটা এসেছে। তাইলে সুক্রোজটা হচ্ছে, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি সুক্রোজ আছে, মল্টোজ আছে, ল্যাকটোজ রয়েছে। তো প্রধান ডাইস্যাকারাইড যদি বলে, প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ? প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ বলার কারণ হচ্ছে আমরা নরমালি জানি যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, না আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, পরে কথা বলতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাস নিচ্ছিলাম, বলো। হ্যাঁ হ্যাঁ, এটা বিকাশ নাম্বার। পাঠানোর পর আমাদের গ্রুপেই তো বলা আছে কি কি করবে, ফর্ম ফিল আপ করতে হবে, সব তো তুমি একটা পোস্টের মধ্যেই দেখেছো, সেখানে তো সব ডিটেলস দেওয়া রয়েছে, তাই না? তাই ওই ডিটেলস অনুযায়ী কাজ করো, আমি ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লাসটা কমপ্লিট করব।
কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, তো আমরা ক্লাস কন্টিনিউ করি। আছি ভাইয়া, আছি ভাইয়া, কোথাও যায়নি। ভাইয়াকে মানুষ হচ্ছে ফোন দেয় যে ভাই এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, সবকিছু কিন্তু আমাদের কোর্সের সব আউটলাইন, সব ডিটেলস কিন্তু আমাদের বলা আছে, যেভাবে এভাবে ভর্তি হইতে হবে, ইয়া করতে হবে। তাও মানুষ ফোন দিয়ে এটা কিভাবে করব, ওইটা আর একটা নাম্বারও দেওয়া আছে, ওই নাম্বারে কথা বলবে না, তাও হচ্ছে যে আমার নাম্বারেই কল দিবে মানুষ। আচ্ছা দেখো, তো এই যে সুক্রোজ, এই সুক্রোজটাকে হচ্ছে যে আমরা উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কেন বলছি, অন্যগুলাকে কেন বলছি না, যে ল্যাকটোজকে কেন আমরা বলছি না, মল্টোজকে কেন আমরা বলছি না। আচ্ছা ল্যাকটোজের ব্যাপারে আমি এতটুকু জানতে পারলাম যে ল্যাকটোজটা হচ্ছে আমার দুধের চিনি, ল্যাকটোজটা আমরা কি দুধের চিনি জানতে পারছি। তো উদ্ভিদ দেহের মধ্যে তো আর দুধ থাকে না, তো সেখানে হচ্ছে যে আমাদের এই ল্যাকটোজ আসার প্রশ্ন আসে না। এখন মল্টোজও তো আমাদের প্রধান ডাইস্যাকারাইড হতে পারতো, তোমরা যে সুক্রোজকেই প্রধান ডাইস্যাকারাইড বললা, তার পেছনে তোমার যুক্তিটা কি? তোমরা আমাকে একটু বলো, যে তোমরা যে বললা যে ভাইয়া সুক্রোজ হবে প্রধান ডাইস্যাকারাইড, কেন তুমি সুক্রোজকে প্রধান ডাইস্যাকারাইড বললা, তার পেছনে যুক্তিটা কি? কারণ এখানে মল্টোজও আছে, মল্টোজটাও তো আমাদের স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হয়, বাট সুক্রোজটা প্রধান ডাইস্যাকারাইড কেন উদ্ভিদ দেহের ক্ষেত্রে? তোমরা এটা একটু আমাকে কমেন্টে জানাও। দেখি তোমাদের উত্তরটা কি আসে, যে সুক্রোজটা কেন আমাদের একটা ডাইস্যাকারাইড, বা সুক্রোজটাকে কেন আমরা প্রধান ডাইস্যাকারাইড বলছি, অন্যগুলাকে বাদ দিয়ে কেন আমরা সুক্রোজকে প্রধান ডাইস্যাকারাইড বলছি? তোমরা এটা একটু আমাকে কমেন্টে জানাও, কেন সুক্রোজকে বলছি। উদ্ভিদে তো এটাই উৎপন্ন করে, উদ্ভিদ কিভাবে সুক্রোজ উৎপন্ন করে? উদ্ভিদ যে সুক্রোজ উৎপন্ন করে তার প্রসিডিউরটা কি তোমরা কেউ বলতে পারবা? সুক্রোজ উদ্ভিদের সারা দেহে বাহিত হয়। ভেরি গুড, গাজী আল আমানে, গাজী আল আমিন, গাজী আল আমিনের জন্য একটা হাততালি জোরে সকলে, ভার্চুয়াল হাততালি দিতে পারো যদি হাততালির ইমো থাকে। নর্মালি আমরা জানি যে, আমরা যদি তোমাদের বলি যে আমাদের হচ্ছে উদ্ভিদ দেহে গ্লুকোজ তৈরি হয়, নর্মালি উদ্ভিদ দেহে আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। নর্মালি উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। এই যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা কিন্তু গ্লুকোজ রূপে উদ্ভিদের সারা দেহে বাহিত হয় না, উদ্ভিদের সারা দেহে বাহিত হয় কি রূপে? সুক্রোজ রূপে বাহিত হয়। এই গ্লুকোজটা তার যে উপজাতক বা তার যে বন্ধু আছে, তার যে বন্ধু আছে সুক্রোজ, সে ফ্রুক্টোজ, গ্লুকোজ তার বন্ধু ফ্রুক্টোজের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? সুক্রোজ তৈরি করে। এই যে সুক্রোজ আছে, এই সুক্রোজটাকে আমরা বলি, এই সুক্রোজটা একটা চিনি বা সুগার। তো চিনি বা সুগার হওয়ার ভালো দিকটা কি জানো? এটা পানিতে দ্রবণীয়। সো যেহেতু ও পানিতে দ্রবণীয়, তার মানে হচ্ছে কি করবে ও? ও হচ্ছে উদ্ভিদ দেহে যে পানি আছে, সেই পানির সাথে মিলে উদ্ভিদের সারা দেহে বাহিত হবে, এবং উদ্ভিদের সারা দেহে যে জায়গায় যে কোষটার গ্লুকোজ দরকার হবে, সেই কোষটাকে সে গ্লুকোজ দিয়ে থাকে। তো এজন্য সুক্রোজটা উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়। তো উদ্ভিদ দেহে আমাদের যে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেটের পরিবহন রূপ, আমি যদি তোমাকে প্রশ্ন করি উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট কি রূপে বা কি নামে পরিবাহিত হয়, তাহলে হবে সেটা সুক্রোজ। তারপর সেই সুক্রোজ গুলা নানা জায়গায় গিয়ে জমে, সুক্রোজ গুলা নানা জায়গায় গিয়ে জমে সেই জায়গা থেকে যে গ্লুকোজ গুলা রয়েছে, আলফা ডি গ্লুকোজ, সেই আলফা ডি গ্লুকোজ গুলো মিলে 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 আমাদের কি তৈরি হয়? মিলে মিলে আমাদের তৈরি স্টার্চ তৈরি হয়। তো স্টার্চটা আমাদের পরবর্তীতে তৈরি হয়, এবং দেখা যায় একদম একটা উদ্ভিদে রাতের বেলা নর্মালি স্টার্চ তৈরি হয়, আর দিনের বেলা নর্মালি উদ্ভিদে এই যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজটা, কিছু কিছু গ্লুকোজ তার যে মাস্তুতো ভাই আছে ফ্রুক্টোজ, সেই ফ্রুক্টোজে কনভার্ট হয় আইসোমারেজ রিঅ্যাকশনের মাধ্যমে, বা আইসোমারেজ এনজাইমের মাধ্যমে, বা আইসোমারিজম রিঅ্যাকশনের মাধ্যমে। কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই কি পরস্পরে সমাণু। সো এই গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে তৈরি হয় সুক্রোজ। সুক্রোজটা হচ্ছে উদ্ভিদের সারা দেহে পরিবাহিত রূপ। তারপর সেই সুক্রোজটা কিসে কনভার্ট হয়? সুক্রোজটা কনভার্ট হয় স্টার্চে, যেখান থেকে যে আলফা ডি গ্লুকোজ আছে, আলফা ডি গ্লুকোজ গুলো মিলিত হয়ে হয়ে স্টার্চে কনভার্ট হয়, এবং এই যে স্টার্চ রয়েছে, এই স্টার্চটা উদ্ভিদ দেহে জমা থাকে। এখন তোমরা আমাকে বলবা যে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, প্রাণী দেহে সঞ্চিত খাদ্য কি? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবা। প্রাণী দেহে সঞ্চিত খাদ্য কি? দেখি কে সঠিক উত্তর দেয়। আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট এটার উত্তরটা ভুল দিবে। বলো, প্রাণী দেহে সঞ্চিত খাদ্য কি? উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য তো স্টার্চ, প্রাণী দেহে সঞ্চিত খাদ্য যদি আমরা তোমাকে, চলে গেল কেন দুষ্ট ছেলে?
প্রাণীদেহে সঞ্চিত খাদ্য যদি আমরা তোমাদের জিজ্ঞেস করি তোমরা উত্তর কি দিবে, যে প্রাণীদেহে সঞ্চিত খাদ্য কি? আমরা তো দেখতে পেলাম যে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য বললাম স্টার্চ, উদ্ভিদের ডাইস্যাকারাইড পরিবাহিত রূপ, এত কিছু বলে ফেললাম। বলো প্রাণীদেহে সঞ্চিত খাদ্য কি? ভুলভাল উত্তর দিবে না, মাইক দিব। তারপরে প্রশ্ন হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? আমরা যদি বলি যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, অপশনে আমাদের দেওয়া আছে এ, ডি, বি, কে। অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। এই যে আমাদের চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে পানিতে দ্রবণীয় ভিটামিন কি? তার আগে আমি দেখি যে তোমরা কে কে সঠিক উত্তর দিলে আমার প্রশ্নটার। আচ্ছা ওকে, আচ্ছা আমার কাছে তো কমেন্টই আসে না তোমাদের। ওকে, আমি তোমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করিনি, আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করছি যে উদ্ভিদ দেহের ক্ষেত্রে, আমি তোমাদের জিজ্ঞেস করছি প্রাণী দেহের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন উত্তর দিছে একজন, আরেকজনও গ্লাইকোজেন উত্তর দিছে। আর গ্লাইকোজেন এই প্রাণীদের সঞ্চিত খাদ্য কি আগে বলো? বেশিরভাগ উত্তর দিছে গ্লাইকোজেন। প্রাণীদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন বলছো, দ্যাট মিনস হচ্ছে তোমার নলেজে এখনো স্বল্পতা রয়ে গেছে। প্রাণীদের সঞ্চিত খাদ্য শুধুমাত্র গ্লাইকোজেন না, প্রাণীদের সঞ্চিত খাদ্য শুধুমাত্র গ্লাইকোজেন না, এটা তোমরা ভুল জানো, এটা তোমরা ভুল জানো এবং তোমাদের নলেজের মধ্যে একটা ভয়াবহ মিসকনসেপশন রয়েছে। মানবদেহের সঞ্চিত খাদ্য শুধুমাত্র গ্লাইকোজেন না, মাথায় রাখবা মানবদেহের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং লিপিড বা চর্বি। আমরা শুধু গ্লাইকোজেন সঞ্চয় করি না, শুধুমাত্র গ্লাইকোজেন সঞ্চয় করে কেউ বাঁচবে না, আমাদের অবশ্যই লিপিড সঞ্চয় করতে হয় বা চর্বি সঞ্চয় করতে হয়। আমাদের বডিতে সঞ্চিত খাদ্য দুইটা, একটা হচ্ছে গ্লাইকোজেন আর একটা হচ্ছে চর্বি। আমাদের দুইটা, একটা হচ্ছে গ্লাইকোজেন আর একটা হচ্ছে চর্বি, একটা হচ্ছে গ্লাইকোজেন আর একটা হচ্ছে চর্বি। দেখো এই যে ভুতুরে আঙ্গুল দেখা যাচ্ছে এখানে, গ্লাইকোজেন আর চর্বি, এই দুইটা হচ্ছে আমাদের মানবদেহের সঞ্চিত খাদ্য। তুমি বলতে পারবা মানবদেহের সঞ্চিত খাদ্যের সাথে আরেকটা উদ্ভিদ বা আরেকটা জীবের সঞ্চিত খাদ্যের মিল আছে? মানবদেহের সঞ্চিত খাদ্য যেমন গ্লাইকোজেন আর চর্বি, তাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং চর্বি। তাদের নাম বলতে পারবা তুমি? পানিতে দ্রবণীয় ভিটামিন, পানি, পানি ইংরেজি কি? পানি ইংরেজি হচ্ছে ওয়াটার। ওয়াটার সলিউবল ভিটামিন জানতে চাইছে আমাদের, ওয়াটার সলিউবল ভিটামিন। তো ওয়াটার সলিউবল ভিটামিন বলতে গেলে আমাদের ওয়াটার সলিউবল মনে রাখবো আমরা ডাব্লিউবিসি দ্বারা। ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এটা আমরা জানি, বাট আমরা এখানে মনে রাখবো ডাব্লিউ মিন্স ওয়াটার, ওয়াটার সলিউবল ভিটামিন বি, ওয়াটার সলিউবল ভিটামিন সি। ডাব্লিউ মিন্স ওয়াটার, ওয়াটার সলিউবল ভিটামিন বি, ওয়াটার সলিউবল ভিটামিন সি। এবং ভিটামিন বি এর মধ্যে অনেকগুলা থাকে, ভিটামিন বি1 থেকে ভিটামিন বি12 পর্যন্ত, এই জন্য এটাকে আমরা বলি ভিটামিন বি কমপ্লেক্স বলি। তাই পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কি একটা সিচুয়েশন। ওকে, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা তোমরা কি উত্তর দিলা যে মানবদেহের খাদ্যের সাথে মিল আছে এরকম? ছত্রাক, ভেরি গুড। ছত্রাক, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। আচ্ছা এখন এইখান থেকে আমরা একটু এক্সট্রা নলেজ গেইন করি। তোমরা আমাকে বলো এই যে আমাদের চারটা ভিটামিন আছে, চারটা ভিটামিনের মধ্যে কোনটার অভাবে আমাদের রক্তক্ষরণ হতে পারে? এই যে চারটা ভিটামিন আছে, চারটা ভিটামিনের কোনটার অভাবে আমাদের রক্তক্ষরণ হতে পারে? চারটা ভিটামিনের কোনটার অভাবে আমাদের রক্তক্ষরণ হতে পারে, বা কোনটা হচ্ছে যে আমাদের যে কি বলে এটাকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যে রয়েছে আমাদের, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যে ক্লটিং ফ্যাক্টর উৎপাদনে কোন ভিটামিনটা সাহায্য করে বা কোন ভিটামিনটার অভাবে আমাদের রক্তক্ষরণ হতে পারে? এই যে চারটা অপশন রয়েছে, চারটা ভিটামিন বলা আছে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করতাম যে কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হতে পারে, তখন তোমার উত্তর কি হতো? ভিটামিন কে, ভেরি গুড, এক্সিলেন্ট, অসাধারণ। ভিটামিন কে এর অভাবে আমাদের কি হয়? রক্তক্ষরণ হয়। নেক্সট প্রশ্ন ভাইয়ার তোমাদের কাছে, যে বলো এই যে ভিটামিন গুলো আছে, এই ভিটামিন গুলোর মধ্যে কোন ভিটামিনটা আমাদের রড কোষের জন্য যে প্রয়োজনীয় প্রোটিন সেটা তৈরি করে? এই যে ভিটামিন গুলো আছে, এই ভিটামিন গুলোর মধ্যে কোনটা আমাদের চোখের মধ্যে দুই টাইপের কোষ রয়েছে দর্শনের জন্য দায়ী, যেটা আমাদের রেটিনার মধ্যে রয়েছে, একটাকে বলি আমরা রড কোষ আর একটাকে বলি আমরা কোন কোষ। সো কোনটা আমাদের রড কোষের রডোপসিন তৈরির জন্য দায়ী? তো এই ভিটামিন এ কে যেটা, এটা হচ্ছে যে আমাদের ব্লাড ক্লটিং
ব্লাড ক্লটিং এ হেল্প করে। সে কিসে হেল্প করে? ব্লাড ক্লটিং এ হেল্প করে। ওকে, আর হচ্ছে ভিটামিন এ যেটা রয়েছে, এই ভিটামিন এ হবে উত্তর, যে ভিটামিন এটা হচ্ছে আমাদের হচ্ছে চোখে যায়। ভিটামিন এটা হচ্ছে আমাদের দেহের ভেতর রডোপসিন তৈরি করে। রডোপসিন, এই রডোপসিনটা হচ্ছে আমাদের রড কোষের প্রোটিন। রডোপসিনটা কি আমাদের? রডোপসিনটা হচ্ছে আমাদের রড কোষের প্রোটিন। হোয়াট ইজ রড কোষ? রড কি? যে রাস্তাঘাটে যে আমরা দেখি বাড়ি বানাইতে যে রড লাগে সেটা না, আমাদের যে চোখের রেটিনা রয়েছে, রেটিনা হচ্ছে কোনো কোচিং সেন্টারের নাম অবশ্যই, কিন্তু এই রেটিনা বলতে আমাদের চোখের একমাত্র আলোক সংবেদী অঙ্গ বোঝাচ্ছে। মানবদের একমাত্র আলোক সংবেদী অঙ্গ হচ্ছে রেটিনা। এই রেটিনার মধ্যে দুই ধরনের নাম আমরা দেখতে পাই, একটাকে বলি আমরা রড কোষ, আরেকটাকে বলি আমরা কোন কোষ। এই যে রড কোষ, এই রড কোষ রাতে দেখার জন্য দায়ী, কোন কোষ আমাদের দিনে দেখার জন্য দায়ী। তো তোমরা জানো রড কোষ কখন দেখার জন্য দায়ী? রাতে দেখার জন্য দায়ী। মানে আমাদের রাতের যে দর্শন রয়েছে সেটা হেল্প করে রড কোষ, দিনের যে দর্শন সেটা হেল্প করে আমাদের কোন কোষ। এই যে রড কোষ আছে, রড কোষের যে প্রোটিন সেটাকে বলি আমরা রডোপসিন। সেই রডোপসিন কে তৈরি করে? ভিটামিন এ তৈরি করে। ভিটামিন এ তৈরি করে। এই যে ভিটামিন এ রডোপসিন তৈরি করে, এই ভিটামিন এ যে রডোপসিন তৈরি করে, সো ভিটামিন এ জাতীয় খাবার আমি কম খাচ্ছি, রডোপসিন তৈরি হবে না। রডোপসিন তৈরি না হলে রড কোষ প্রোটিন না পেয়ে রড কোষ ঠিকমতো কাজ করবে না, রড কোষের সংখ্যাই কমে যাবে। সো রড কোষ যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমি রাতে দেখতে পাবো না, তখন আমাকে কি বলবে? তখন আমাকে বলবে রাত কানা। ঠিক আছে, এখন তোমরা আমাকে আরেকটু উত্তর দিবা। এই উত্তরটা হচ্ছে ভিটামিন এ যে জিনিসটা, এটা তো আসলে আমাদের বাণিজ্যিক নাম, বা আমরা হচ্ছে যে মানব দেহের ক্ষেত্রে আমরা ভিটামিন এ পাই। সো তোমরা এখন আমাকে উত্তর দিবা যে উদ্ভিদ দেহের ক্ষেত্রে ভিটামিন এর রূপটা কি? উদ্ভিদ দেহের ক্ষেত্রে ভিটামিন এ কি রূপে থাকে? এটা তোমাদের কাছে আমার নেক্সট প্রশ্ন, যে উদ্ভিদ দেহে ভিটামিন এটা কি রূপে থাকে? উদ্ভিদ দেহে ভিটামিন এ কি রূপে থাকে, বা উদ্ভিদ দেহে ভিটামিন এর নামটা কি, বা উদ্ভিদ দেহে ভিটামিন এ কোন ফর্মে থাকে? অ্যান্সার দাও। একটু টেকনিক্যাল প্রশ্ন হয়ে যাক, তাই না? উদ্ভিদে ভিটামিন এ কি ফর্মে থাকে? বলতে পারবা কেউ? এই ফেসবুকে রিয়েল টাইম হচ্ছে যে আসে না, কমেন্ট আসে না। দেখা যায় কমেন্ট অনেক পরে, লেটে, আস্তে ধীরে আসে। ভেরি গুড জোনায়েদ তৌফিক, আমার কাছে আসা ফার্স্ট কমেন্ট হচ্ছে জোনায়েদ তৌফিকের। থ্যাংক ইউ জোনায়েদ তৌফিক। জোনায়েদ তৌফিক এক্সিলেন্ট উত্তর দিয়েছে, যে এই যে ভিটামিন এ রয়েছে, এই ভিটামিন এ কে উদ্ভিদ দেহে আমরা বলি বিটা ক্যারোটিন। উদ্ভিদ দেহে এর নাম কি? বিটা ক্যারো বা বিটা ক্যারাটিন, বা ক্যারাটিন বা ক্যারোটিন যাই বলো, বিটা ক্যারাটিন, ক্যারোটিন বললেই সেটা সঠিক, বিটা ক্যারোটিন। উদ্ভিদ দেহে এই ভিটামিন এর রূপটা হচ্ছে বিটা ক্যারোটিন। উদ্ভিদ দেহে ভিটামিন এর ফর্মটা হচ্ছে বিটা ক্যারোটিন। উদ্ভিদ দেহে আমাদের এটা বিটা ক্যারোটিন রূপে থাকে। এটা আসলে আসছে গাজর থেকে নাম। গাজর ইংরেজি ক্যারট না, সো গাজর ইংরেজি যেহেতু ক্যারট, তো সেখান থেকে আসছে ক্যারোটিন। গাজর ইংরেজি না যেহেতু ক্যারট, সেখান থেকে নাম আসছে ক্যারোটিন। গাজর দেখতে কি? গাজর দেখতে আমাদের কমলা কালার, এবং হচ্ছে গাজরের মধ্যে আমাদের কি থাকে? গাজরের মধ্যে হচ্ছে যে আমাদের ভিটামিন এর পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। গাজর, তারপর হচ্ছে যে তোমার টমেটো, এই জায়গাগুলোর মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন, যে ভিটামিন ডি যে রয়েছে আমাদের, এই ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা আমাদের দেহের, এই ভিটামিন ডিটা আমরা জানি যে আমাদের ভিটামিন ডি সূর্যালোকের প্রভাবে, সূর্যালোকের প্রভাবে আমাদের ত্বকের ভেতর ভিটামিন ডি, আমাদের স্কিন যে রয়েছে, স্কিনের মধ্যে ভিটামিন ডি তৈরির যে প্রিকারসর, বা ভিটামিন ডি এর যে একদম প্রাইমারি কেমিক্যাল ফর্মুলা, সেটা আমাদের স্কিনে রয়েছে। এবং সেই স্কিন থেকে এই জিনিসটা যখন আলট্রাভায়োলেট রে পড়ে, তখন আমাদের হচ্ছে যে এইটা আমাদের ভিটামিন ডি তৈরির প্রসিডিউর শুরু হয়। তোমরা কি আমাকে বলতে পারবা ভিটামিন ডি তৈরিতে আমাদের কোন অঙ্গ হেল্প করে? মানব দেহের কোন অঙ্গ রয়েছে, মানে স্পেসিফিক একটা অঙ্গের নাম বলো। দুই তিনটা অঙ্গ কাজ করে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা আমাদের ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে? ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? এবং এটা ওই অঙ্গের মধ্যে বলা আছে, এবং পরীক্ষার মধ্যে আমি দেখেছি এমসিকিউ আসে। ফলিক অ্যাসিড না রে, বিটা ক্যারোটিন। লিভার বলেছো, লিভারও হেল্প করে এবং একই সাথে আমাদের কিডনিও হেল্প করে। লিভার এন্ড কিডনি দুইটা পার্টিকুলার অর্গানই আমাদের হচ্ছে এই ভিটামিন ডি তৈরিতে হেল্প করে। তো বেসিক্যালি হচ্ছে কিডনির প্রভাবটা বেশি ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে। সো দেখা যায় আমাদের এই যে ভিটামিন ডি রয়েছে, এই ভিটামিন ডি তৈরিতে আমাদের লিভার এন্ড কিডনি দুইটা জিনিস আমাদের হেল্প করে। বেশি হেল্প করে কোনটা? আমাদের কিডনি আমাদের হেল্প করে, লিভার এন্ড কিডনি। এবং ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কোন রোগ হয় সেটা বলতে বললে লাভ দিয়া বলবা যে ভাইয়া বাচ্চাদের হচ্ছে কি হয়? বাচ্চাদের হচ্ছে রিকেটস হয়, বাচ্চাদের রিকেটস হয়, ছোটবেলা থেকে জানো। এবার আমাকে বলো ভিটামিন ডি এর অভাবে ছোট
বাচ্চাদের তো রিকেটস হচ্ছে, বড়দের কি হয় ভিটামিন ডি এর অভাবে? বাংলাদেশে বর্তমানে একটা সাইলেন্ট ডিজিজ। বাংলাদেশে বর্তমানে যদি হচ্ছে যে ধরো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি আমি সিরিয়াল ধরে 100টা মহিলার টেস্ট করাই, 100টা মহিলা বা আমাদের মায়েদের বয়সী যে সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে তাদের যদি আমরা ধরে টেস্ট করাই, 100 জনের মধ্যে শতকরা মিনিমাম 60-70 জন, আমার ব্যক্তিগত ধারণা ভুল হইতে পারে যেহেতু কোনো রিসার্চ ডাটা নেই, 60-70 জনই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যাবে, তাদের ভিটামিন ডি এর অভাব। সো এই যে ভিটামিন ডি, এটা কমনলি এখন অভাব দেখা যাচ্ছে কারণ আমরা ঘরে বন্দি থাকি। হ্যাঁ, ঘরে বন্দি থাকি, আমরা দেখা যায় যে সূর্যের আলোর সংস্পর্শে আসি না, তো ভিটামিন ডি তৈরির প্রসিডিউর হয় না। তো এখন তুমি আমাকে বলো ভিটামিন ডি এর অভাবে আমাদের কোন রোগটা হতে পারে বড়দের ক্ষেত্রে, নট বাচ্চাদের ক্ষেত্রে? অস্টিওপোরোসিস? এই আর কেউ কিছু বলবা? নট অস্টিওপোরোসিস বয়েজ এন্ড গার্লস। অস্টিওপোরোসিস হয় যখন আমাদের বোনস থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়। অস্টিওপোরোসিস হয় যখন আমাদের, এই আর কেউ নাই? আমার স্টুডেন্ট গুলা নাই যারা আমার প্রাইভেট ব্যাচ গুলাতে পড়ো? তোমাদের তো পড়াইছি। অস্টিওপোরোসিস হয় যখন আমাদের বোনস থেকে আমাদের ক্যালসিয়াম বের হয়ে হয়ে আমাদের বোনসের ভেতর ছিদ্র ছিদ্র তৈরি হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। ভিটামিন ডি এর অভাবে বর্তমানে বড়দের যে রোগটা দেখা যাচ্ছে তার নাম অস্টিওম্যালাসিয়া। তার নাম কি? অস্টিওম্যালাসিয়া। এখানে বোনস সফট হয়ে যায়। বোনস কি হয়ে যায়? সফট হয়ে যায়, সফটেনিং অফ দ্য বোনস, এবং প্রচন্ড পেইন হয়। এইটা কিছুটা অস্টিওপোরোসিসের মতো প্রসিডিউর বা পুরা যে প্রক্রিয়া সেটার মধ্যে অস্টিওপোরোসিস ইনক্লুড রয়েছে, বাট ভিটামিন ডি এর অভাবে বড়দের যে রোগটা হয় তাকে আমরা বলি অস্টিওম্যালাসিয়া, নট অস্টিওপোরোসিস। বড়দের যে সমস্যা হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে তাদেরকে আমরা বলি অস্টিওম্যালাসিয়া। এই লাইনটা তোমরা হচ্ছে তোমাদের জুলজি অষ্টম অধ্যায়ের প্যারাথ হরমোন যে পার্টটা আছে, প্যারাথ হরমোন পার্টটার মধ্যে খুঁজে পাবা। আচ্ছা, ওকে। সো আজকে আমরা আজকে আমরা কয়টা প্রশ্ন সলভ করলাম? 4টা না 3টে? অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না। আমার আবার আরেকটু পড়াতাম, বাট আমার হচ্ছে ব্যাচ গুলার প্রশ্ন করা বাকি আছে, তো ওদের কারেন্ট ছিল না এই জন্য প্রশ্ন করতে পারিনি। সো ওদের পরীক্ষা নিতে হবে, প্রশ্ন করতে হবে। সো দ্যাটস ওয়াই আর লাইভে থাকতে পারছি না, আমার যেতে হবে। সো কালকে দেখা হবে, কালকে লাইভ সেশনটা হবে ইউটিউব থেকে। তো আশা করি কালকে কারেন্টের প্রবলেম থাকবে না। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে তো বর্তমানে কারেন্টের প্রবলেম খুব কম। তো আমাদের এখানে ট্রান্সফরমার ব্রাস্ট হয়ে গেছে। সো ট্রান্সফরমার যেহেতু ব্রাস্ট হয়ে গেছে, দেখলাম যে ঠিক করতে এসেছে, ঠিক হয়েছিল মাঝখানে, আবার হয়তো ট্রান্সফরমারে কোনো প্রবলেম হয়েছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কারেন্টটা নেই। সো তোমরা যারা কষ্ট করে ক্লাস করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে ঘুটঘুটে অন্ধকার এবং অল্প আলোর মধ্যে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ অল।